বিদেশি শক্তির দ্বারা ভারতবর্ষের সরকারকে, ইলেক্টেড সরকারকে টপল করার জন্য যেসব দেশের মধ্যে তাদের এজেন্টরা কুইসলিংয়ের কাজ করছে, তার একটা কংগ্লোমারেট আজকে দিল্লিতে এই ঝামেলাটা করেছে। মানে রাষ্ট্র ক্ষমতা দখল করে সিংহাসনে বসার ব্যাপার নেই, একজন পুতুলকে বসিয়ে দেওয়া। ওয়াংচুক একটি পুতুল ছিল। ডিপ স্টেট একের পর এক তাদের তাবেদারদের বসিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, যেটা পাকিস্তানে সাকসেসফুল হয়েছে, বাংলাদেশে সাকসেসফুল হয়েছে, নেপালের কথা তো ওরাও বলছে, সেটা ভারতবর্ষে হবে না। নিট পরীক্ষায় কেন তোমার যে কোশ্চেন ফাঁস হলো, এবং তার জন্য যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তাকে রেজিগনেশন দিতে হবে। অদ্ভুত দাবি। সাপোর্টারকে মমতা বেগম, মমতা দিদি, তার সময়ে 26,000 শিক্ষকের চাকরি গেল। এই সোনাম ওয়াংচুক লোকটা কি? সেই লোকটা যখন বাংলাদেশে হিন্দুদের পুড়িয়ে মারা হয়, দীপু দাসকে পুড়িয়ে মারা হয়, তখন তার বিবেক চুপ করে থাকে। যখন পহেলগাঁওয়ে শুধু ধর্ম দেখে হিন্দুদের হত্যা করা হয়, তখন চুপ করে থাকে। কিন্তু যখন অপারেশন সিঁদুরে বাংলাদেশের ভেতরে ঢুকে অবোধ শিশুর মতো সরল পাকিস্তানি জঙ্গিদের মারা হয়, তখন তার হৃদয় কেঁদে ওঠে। যখন বাংলাদেশে এগুলো হচ্ছে, সোনম ওয়াংচুক গিয়ে মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তাকে জড়িয়ে ধরে ফটো তুলেছিল। সমাজ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে সেগুলো আছে। স্যার, আজ দিল্লির রাজপথে যেটা হলো, একদম সংসদ ঘেরাও করার চেষ্টা সিজিপির সমর্থনে, সোনাম ওয়াংচুর এই অনশন, তাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া, অনেকে বলছেন জোরপূর্বক, এই যে পুরো বিষয়টা ঠিক কোন দিকে যাচ্ছে? সেইখানে প্রোটেস্টকারীরা তারা বলছে নেপালের মতো করে দেব, সংসদ ভবন এখান থেকে তুলে নিয়ে অন্য কোথাও ফেলে দেব। কি চলছে এর পিছনে? কি কোনো বড় চক্রান্ত দেখছেন আপনি? দেখো, সোনম ওয়াংচুক হচ্ছে একটা পুতুল। খুব সংক্ষেপে বলতে গেলে, আমি একটা অদ্ভুত টেকনিক দেখছি। সেটা হচ্ছে, যেভাবে এই উপমহাদেশে ডিপ স্টেট একের পর এক তাদের তাবেদারদের বসিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, যেটা পাকিস্তানে সাকসেসফুল হয়েছে, বাংলাদেশে সাকসেসফুল হয়েছে, নেপালের কথা তো ওরাও বলছে, সেটা ভারতবর্ষে হবে না। অনেকটাই হচ্ছিল শ্রীলঙ্কাতে, কিন্তু শ্রীলঙ্কাও ভারতের সাহায্যে সেই অবস্থা থেকে কাটিয়ে উঠেছে। এটা পরিষ্কার হচ্ছে, হয় আমার ভাসাল হয়ে থাকো অথবা মরো। আজকাল তো ওই রাষ্ট্র ক্ষমতা দখল করে সিংহাসনে বসার ব্যাপার নেই, একজন পুতুলকে বসিয়ে দেওয়া। ওয়াংচুক একটি পুতুল ছিল। আমি কয়েকটা প্রশ্ন করতে চাই, যে দেখো, যেই পেইড মিডিয়া, যেই সাংবাদিককুল হঠাৎ সোনাম ওয়াংচুককে নিয়ে এত লাফালাফি শুরু করলো, তারা সোনাম ওয়াংচুকের এই যে অর্গানাইজেশনটা, হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস, লাদাখের, সেটার কাজ কি? তাকে কে টাকা দেয়? তো হঠাৎ সোনাম ওয়াংচুক যখন দেশে, কি বলবো, যখন ফরেন ফান্ডের ওপরে যে রেস্ট্রিকশানগুলো এলো, তখন সোনম ওয়াংচুকের কী কী অসুবিধে হলো দেশের সিকিউরিটির পক্ষে। সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি ওয়াংচুক, তিনি কি এই যে সাংহাই পাওয়ার প্রজেক্ট লিমিটেড,
এই কোম্পানির সঙ্গে তার সম্পর্ক কি? পুশন রিনিউয়েবল এনার্জি, এই পুশন রিনিউয়েবল এনার্জিটা সঙ্গে আরও যেসব হেলিওস বুকস, সাংহাই পাওয়ার কর্পোরেশনের কথা বললাম, এগুলোর সঙ্গে এই আংমোর কি সম্পর্ক, গীতাঞ্জলি আংমোর? এটা ওনার নিজের সিভিতেই আছে। এখন এইগুলোতে যে ফরেন ফান্ডিং হতো কিসের জন্য এখন তো বোঝাই যাচ্ছে। তো সেইগুলোর জন্য যখন ভারত সরকারের, সেটা তো করবেই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীজি এবং কেন্দ্রীয় সরকার যখন এগুলোর ওপরে আঘাত করলেন, এগুলোর যাতে ফরেন ফান্ডিং করে ভারতবর্ষের মধ্যে মানে কি বলবো, অরাজকতা তৈরি না করতে পারে, সেজন্য বিদেশি যে সাহায্য সেগুলো বন্ধ করে দিতে এরা খেপে গেল। ঠিক বাংলাদেশে যেমনভাবে মোহাম্মদ ইউনূসকে আমদানি করা হলো, বসিয়ে দেওয়া হলো নেতৃত্বে, এবং সেখানকার পেইড মিডিয়া সাংবাদিকগুলো অনেক নাচানাচি করলো, তার ফল কি হয়েছিল দেখেছো। এখানেও ওইভাবে একজন আরসুলার নেতা আমদানি করা হলো। এই লোকটা কে, তার কাজ কি? এই আরসুলারা খুব চেঁচামেচি শুরু করলো। এইবারে দেখো, এই পুতুল ওয়াংচুক সে বসে গেল যন্তর মন্তরে আমরণ অনশন করতে। অনেকটা সেই ব্রিটিশের সময় যেভাবে ব্রিটিশের সঙ্গে গোপন আতাতে যখনই তাদের সাম্প্রদায়িক হিংসার কারণে মুসলমানরা আক্রান্ত হতো, তখন আমরণ অনশনে বসে যেতেন গান্ধীজি, এবং তারপরে একটা এমন গোলমাল হতো যে সব দাবি মেনে নিল, উনি ছেড়ে দিলেন। এটা এবারে এই খেলাটা ভেবেছিল খেলবে। এবং দেখো, মোডাস অপারেন্ডিটা অনেকটা বাংলাদেশের মতোই, যে একটা গোলমাল পাকাবো অনশনে বসিয়ে। এরা আগেও একটা চেষ্টা করেছিল, সেটা করেছিল ওই যখন ওই যে তোমার কি বলে, ওই কুলাক শ্রেণীর লোকেদের দিয়ে তোমার ওই রাস্তা অবরোধ করে ওই কৃষি বিলটাকে আটকানোর জন্য। এবং কৃষি বিলটাকে কেন আটকানো হয়েছিল এবং এতে কার লাভ হয়েছিল এবং জনসাধারণের কী ক্ষতি হলো, সেটা কিন্তু জনসাধারণ এবং সরকার অভিজ্ঞতা থেকে বুঝেছে, তারা অনেক অভিজ্ঞ হয়ে গেছে। সুতরাং ওই লাইনে না গিয়ে এখানে হঠাৎ একটা অদ্ভুত নিট পরীক্ষা, কেন নিট পরীক্ষায় কেন তোমার ওই যে কোশ্চেন ফাঁস হলো, এবং তার জন্য যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তাকে রেজিগনেশন দিতে হবে। অদ্ভুত দাবি। সাপোর্টারকে মমতা বেগম, মমতা দিদি, তার সময়ে 26,000 শিক্ষকের চাকরি গেল। ঘুষ নিয়ে তার দ্বারা নিযুক্ত আধিকারিকরা প্রায় সকলেই জেলে গেল, একটা ভাইস চ্যান্সেলর জেলে গেল, এমনকি স্বয়ং মন্ত্রীও 3 বছরের ওপর জেলে কাটিয়ে এলো। মমতা ব্যানার্জির ভাইপো, দলের সেকেন্ড ইন কমান্ড, তার দিকেও আঙুল উঠে আছে। এবং মমতা ব্যানার্জি, যার অঙ্গুলি হেলনে ছাড়া পশ্চিমবঙ্গের কোনো এলাকায়, যার অনুপ্রেরণা ছাড়া কোনো গাছের পাতাও নড়ত না, তিনি নাকি এই যে পরীক্ষার ব্যাপারে যে দুর্নীতির কথা জানতেন না। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ থেকে বিভিন্ন পরীক্ষায় একটাও দুর্নীতি ছাড়া হয়েছে মমতা ব্যানার্জির সময়। সব রিক্রুটমেন্ট, সাধারণ শিক্ষক যারা যোগ্য চাকরি পেয়েছিল তারা সুইসাইড করছে। মন্ত্রীর মেয়ে চাকরিতে ধরা পড়েছে। অথচ যখন এই ওয়াংচুক বসলো আন্দোলনে, চয়েসটা কী করে নিল, যে তখন কিন্তু মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরই ডিপার্টমেন্টে নতুন করে নিট পরীক্ষা হলো,
নিট নতুন করে নিট পরীক্ষা যে হলো নতুন কোয়েশ্চেনে, সেখানে কোনো কিছু অস্বচ্ছতার কিছু উঠল না, রেজাল্ট বেরিয়ে গেল, এখন প্রসেস অফ অ্যাডমিশন এগোচ্ছে। কাজেই যে কারণের জন্য আন্দোলনে বসা হলো সেটা কিন্তু এখন নেই, ওকে রেজিগনেশন দিতে হবে। আর উদ্দেশ্যটা কি, আরসুলারা চেঁচামেচি করতে লাগলো। এইবারে আমরণ অনশন বসো করলো, সরকার গণতান্ত্রিক, কিন্তু তারপরে তো আস্তে আস্তে তার অবস্থা খারাপ হচ্ছে। এই ওয়াংচুক তখন আপ্রাণ চেষ্টা করলো যে কোনো একটা কিছু করে, একটা হ্যাড্ডাম্যাড্ডা করে ঝামেলা করতে, অথবা তার অনশনটা কিভাবে উইথড্র করা যায়, কারণ সে তো মারা যাবে। এই গীতাঞ্জলি আংমো দেখলো যে আরে এইটাই তো সুযোগ, এ বেটা যদি মরে তাহলে আমি নেত্রী হয়ে যাব ওয়াংচুকের জায়গায়। সে ওয়াংচুককে ওই অনশন থেকে উঠতে দেবে না। আরসুলারা বলল না না, হবে না, কারণ তাদের ফরেনের যে প্রভুরা যারা এগুলোকে ফাইন্যান্স করে তারা তো পারমিশন দিচ্ছে না, মরে মরুক। তখন এই কী করলো, এই তোমার সোনম, সে যোগাযোগ করে এমন একটা অবস্থার তৈরি করলো যে আমাকে রেস্কিউ করো। ওকে রেস্কিউ করে নেওয়া হলো যথারীতি, যিনি আন্দোলন করছেন তিনি চাইছেন। আর ইতিমধ্যে যে ভাঙচুর মারামারি এগুলো করার অনেক চেষ্টা হলো, পেইড মিডিয়া এবং এজেন্ট সাংবাদিকদের দিয়ে অনেক হাইপ তোলা হলো, অনেক মহান ব্যাপার করা হলো, কিন্তু আসলে এদের ক্যালিবার এত খারাপ, এবং এইসব এজেন্টদের, এবং আজকাল তো সাংবাদিকতার নামেও বদনামও শুরু হয়েছে। পরবর্তীকালে দেখা গেল জনসাধারণের মধ্যে ওদের এই ব্যাপারগুলো কোনো ইম্প্যাক্ট করলো না, তা আন্দোলনে ভাঙচুরটা করতে পারছে না। আর সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে সব বজায় রেখেছে, যখন সে চাইলো তাকে তুলে নিয়ে গেল, ট্রিটমেন্ট করে সেখানে সুস্থ করলো। যে ধর্মেন্দ্র প্রধান তার বন্ধু, দেখো এই সোনম ওয়াংচুক লোকটা কি, সেই লোকটা যখন বাংলাদেশে হিন্দুদের পুড়িয়ে মারা হয়, দীপু দাসকে পুড়িয়ে মারা হয়, তখন তার বিবেক চুপ করে থাকে। যখন পহেলগাঁওয়ে শুধু ধর্ম দেখে হিন্দুদের হত্যা করা হয় তখন চুপ করে থাকে, কিন্তু যখন অপারেশন সিঁদুরে বাংলাদেশের ভেতরে ঢুকে অবোধ শিশুর মতো সরল পাকিস্তানি জঙ্গিদের মারা হয়, তখন তার হৃদয় কেঁদে ওঠে। এবং তার একবার একটা বক্তব্য ছিল যে চীন যদি ভারতবর্ষকে আক্রমণ করে, আমি চীনের পক্ষে থাকব, আমরা রাস্তা দেখাবো। হ্যাঁ, মানে বোঝাই তো যাচ্ছে ফরেন এজেন্ট কিভাবে কাজ করে। আর এই সোনম ওয়াংচুকের এইসব ব্যাপারগুলো কিন্তু এই পেড মিডিয়া, এইসব রিপোর্টাররা তারা কত মহান, তার ওই হিমালয়ান ইনস্টিটিউটে কত বায়ো মানে ফ্রেন্ডলি জিনিসপত্র, হ্যাঁ, মানে গোষ্ঠীর পিণ্ডি কি বলা যায়, যে এই লোকগুলোর শিক্ষা দীক্ষা রুচি এবং কিছুই তো নেই, এবং অলওয়েজ এরা জাতীয়তাবাদ বিরোধী কাজকর্ম করে। তো এই মিডিয়াকেও এখন লোকে চিনে নিয়েছে। তারপরে দেখো, যখন বাংলাদেশে এগুলো হচ্ছে, সোনম ওয়াংচুক গিয়ে মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তাকে জড়িয়ে ধরে ফটো তুলেছিল, সমাজ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে সেগুলো আছে। এখন ওয়াংচুক পড়েছে বিপদে, তার প্রাণ দিয়ে অন্যদের নেতা বানানোর মতো উদারতা তার নেই, সে তো জানে কেন করেছে। তো সেই ধর্মেন্দ্র প্রধানই তাকে বাঁচাতে এগিয়ে এলেন, এবং তখন উনি ওর ডিম্যান্ডটাকে চেঞ্জ করে বললেন যে সংসদ চলাকালীন সংসদে যে সুস্থভাবে নিট পরীক্ষার মোডালিটিস ইত্যাদিগুলো
নিয়ে ছাত্রদের সঙ্গে আলোচনা করতে হবে। কথাটা দেখো, ছাত্রদের সঙ্গে। ছাত্র হিসেবে কে গেল? আরসুলার নেতা মহুয়া মৈত্র, আপের নেতা সঞ্জয় সিং। তো এরকম যারা গেল তারা কেউ কিন্তু ছাত্র নয়। তো তারা কি করতে গেছিল? মহুয়া মৈত্র তো আগের সেই তার ইনকোয়ারিটা শেষ হয়নি যে টাকা নিয়ে সে এমপির সে গোপন অ্যাক্সেস নাম্বার দিয়ে দিয়েছিল। বিদেশি শক্তির দ্বারা ভারতবর্ষের সরকারকে, ইলেক্টেড সরকারকে টপল করার জন্য যেসব দেশের মধ্যে তাদের এজেন্টরা কুইসলিংয়ের কাজ করছে, তার একটা কংগ্লোমারেট আজকে দিল্লিতে এই ঝামেলাটা করেছে। আইনের পথে চলেছে, এটা তো স্বাভাবিক। গণতান্ত্রিকতার নামে তুমি দেশবিরোধী কাজ করবে, বিদেশিদের কাছে তাদের গুপ্তচর বৃত্তি করে গণতান্ত্রিকতার দোহাই দিয়ে দেশ বেচার ষড়যন্ত্রে লিপ্ত থাকবে, এগুলো তো চলতে পারে না। সোনাম বাঙ্গুরকে কি আপনি গুপ্তচর বলছেন? এখন অবধি অ্যাক্টিভিটিসগুলো থেকে তিনি প্রমাণ করুন যে তিনি তা নয়। আমি তো যেগুলো বললাম এগুলো ফ্যাক্ট, এগুলো ফ্যাক্ট, এগুলোকে উনি কাটান। উনি যদি আমরণ অনশন যে কারণে করে থাকেন, সেই কারণটা বিদ্যমান থাকা অবস্থায় উনি কেন বাঁচার জন্য হাসপাতালে চলে গেলেন? কেন উনি ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের জায়গায় ছাত্রদের সঙ্গে দেখা করার কথা বললেন? এবং ছাত্র হয়ে কারা ঢুকলো? তারা কেউ ছাত্র নয়। প্রত্যেকটি লোক যারা আছে এদের সম্পর্কে টোটাল এনকোয়ারি করা হোক। এরা কিভাবে চলছে, এদের টাকা কোথা থেকে আসছে, এই যে অর্গানাইজেশনগুলোর কথা বললাম, এদের টাকা কে সাপ্লাই দিয়েছিল, সাংহাই পাওয়ার কর্পোরেশন কিভাবে তৈরি হয়েছিল, পুষণ রিনিউয়েবল এনার্জি কিভাবে তৈরি হয়েছিল, হিমালয়ান যে ইনস্টিটিউটটার কথা বললাম, এর কাজ কি, টাকা কোথার থেকে আসে, এভরিথিং শুড বি ইনভেস্টিগেটেড। এবং সরকার চাইলে এটা করতে পারে, কেন্দ্রীয় সরকার।